স্টুডেন্টস, আমি আজকে ক্লাস 11-এ পড়ানো হয় এরকম স্টেটস অফ ম্যাটারের গ্যাসিয়াস স্টেট যে পোর্শনটা আছে এখান থেকে কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় আমি ডিসকাস করছি। আমি জেনারেলি প্রথমে ডিসকাস করছি যে গ্যাস যে মলিকুলসগুলো থাকে তার ডিফারেন্ট কাইন্ডস অফ ভেলোসিটি নিয়ে ডিসকাস করছি। তো ডিফারেন্ট কাইন্ডস অফ ভেলোসিটি মানে কি? সাপোজ ধরো একটা পাত্রে একটা কতগুলো গ্যাসের মলিকুলস আছে এবং এই যে গ্যাসের মলিকুলস, সেই গ্যাসের মলিকুলসগুলোর কিন্তু প্রত্যেকটার গতিবেগ যে সমান হয় তা কিন্তু নয়। এবারে প্রত্যেকটার গতিবেগ কত, প্রত্যেকটার গতিবেগ কিন্তু পৃথক পৃথকভাবে ডিটারমাইন করা আমাদের পক্ষে সম্ভব হয় না। এই জন্য কী করতে হয়, আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে গ্যাস অনুসমূহের গড় বেগ অর্থাৎ অ্যাভারেজ ভেলোসিটি ক্যালকুলেট করতে হয়। কী করতে হয়? অ্যাভারেজ ভেলোসিটি আমরা ক্যালকুলেট করব। অ্যাভারেজ ভেলোসিটি কেমন করে ক্যালকুলেট করবো? সিম্পল ফর্মুলাটা আগে বোঝো। প্রথমে বলছে সাপোজ ধরো একটা গ্যাস পাত্র আছে, এই গ্যাস পাত্রে তোমার N1 নাম্বার অফ মলিকুলসের গতিবেগ হচ্ছে C1 মিটার পার সেকেন্ড, সাপোজ N2 নাম্বার অফ মলিকুলসের গতিবেগ হচ্ছে C2 মিটার পার সেকেন্ড, আর N3 নাম্বার অফ মলিকুলসের গতিবেগ হচ্ছে C3 মিটার পার সেকেন্ড, ডট 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 এরকম করে চললো। তাহলে এর যেটা গড় বেগ অ্যাভারেজ ভেলোসিটি সেটাকে আমরা CA অর সি বার এরকমভাবে ডিনোট করি। অ্যাভারেজ ভেলোসিটিতে কী হয়ে যাবে না N1 ইন্টু C1 প্লাস N2 ইন্টু C2 প্লাস N3 ইন্টু C3 প্লাস ডট 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 করে যাবে, ডিভাইড বাই হয়ে যাবে আমার N1 প্লাস N2 প্লাস N3 প্লাস ডট ডট ডট। ঠিক আছে, ক্লিয়ার? এইটা হচ্ছে আমার গ্যাস অণুর গড় বেগ। তাহলে গড় বেগ জিনিসটা কি দাঁড়ালো? গড় বেগ হচ্ছে যে যদি N1 নাম্বার অফ মলিকুলের ভেলোসিটি থাকে C1, N2 যদি থাকে C2, N3 যদি C3, তাহলে পরে অ্যাভারেজ ভেলোসিটি হচ্ছে N1 C1 প্লাস N2 C2 প্লাস N3 C3 প্লাস ডট 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 ডিভাইড বাই N1 প্লাস N2 প্লাস N3। এখন আমি তোমাদেরকে দেখাবো যে গড় বর্গবেগের বর্গমূল, অর্থাৎ এটাকে আমার বলা হয় রুট মিন স্কোয়ার ভেলোসিটি, অর্থাৎ এখানে বলা হয় রুট মিন স্কোয়ার ভেলোসিটি। রুট মিন স্কোয়ার ভেলোসিটি জিনিসটা কি? এইগুলোর যে আমি এখন যেটা করাচ্ছি তোমাদের সেটা হচ্ছে গড় বেগ অ্যাভারেজ ভেলোসিটির এক্সপ্রেশন করালাম। এবার এরা টেম্পারেচারের সঙ্গে কীভাবে রিলেটেড, মলিকুলার মাসের সঙ্গে কীভাবে রিলেটেড, সেগুলো আমি তোমাদেরকে এই ভিডিওতেই শেষের দিকে ডিসকাস করবো। সেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট, সেখান থেকে প্রচুর প্রশ্ন হয় নানান কম্পিটিটিভ এক্সামে। এখন আমি বলছি গড় বর্গবেগের বর্গমূল অর্থাৎ রুট মিন স্কোয়ার ভেলোসিটি, এটাকে আরএমএস ভেলোসিটি বলা হয়। তো গড় বর্গবেগটা কি? আবার একই রকমভাবে ধরো আমি ধরে নিলাম যে N1 নাম্বার অফ মলিকুলের গতিবেগ হচ্ছে C1, N2 হচ্ছে C2, N3 হচ্ছে C3। তাই যদি হয় তাহলে দেখো গড় বর্গবেগ তুমি যদি ক্যালকুলেট করো, অর্থাৎ এই সি অ্যাভারেজ তার যদি স্কোয়ার ক্যালকুলেট করো, তাহলে তুমি কী পাবে? N1 C1 স্কোয়ার প্লাস N2 C2 স্কোয়ার প্লাস N3 C3 স্কোয়ার প্লাস ডট 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 ডিভাইড বাই হবে আমার সিম্পল যা ছিল তাই এন, অর্থাৎ এন মানে কি? মানে টোটাল নাম্বার অফ মলিকুল, মানে N1 প্লাস N2 প্লাস N3 প্লাস ডট ডট ডট। এখন আমি এই যে গড় বর্গবেগ অর্থাৎ অ্যাভারেজ স্কোয়ার ভেলোসিটিটা পেলাম তার রুট নেবো। ক্লিয়ার? তার রুট যদি নিই আমি, তাহলে আমি পাবো রুট mean square velocity. This is mean square velocity, this is mean square velocity, and this is root mean square velocity. Root mean square velocity is equal to তাহলে কি হবে না root over N1 C1 square plus N2 C2 square plus N3 C3 square plus dot dot divided by N1 plus N2 plus N3 plus dot dot. ক্লিয়ার? এইটা গেল আমার গড় বর্গবেগের বর্গমূল। এখন নেক্সট আমি ডিসকাস করছি মোস্ট প্রবাবল ভেলোসিটি। মোস্ট প্রবাবল ভেলোসিটি। মোস্ট প্রবাবল ভেলোসিটি জিনিসটা কি না দেখো, সাপোজ ধরো একটা গ্যাস মলিকুলস আছে, একটা গ্যাস জারে, সাপোজ না এখানে মোস্ট প্রবাবল ভেলোসিটিটা কি না, মোস্ট প্রবাবল ভেলোসিটিটা ধরো একটা এরকম একটা গ্যাস জার আছে, এই গ্যাস জারে 10টা মলিকুলসের গতিবেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, 12টা মলিকুলসের হচ্ছে 9 মিটার পার সেকেন্ড, 6টা মলিকুলসের গতিবেগ হচ্ছে সাপোজ 4 মিটার পার সেকেন্ড, আর 8টা মলিকুলসের হচ্ছে সাপোজ 12 মিটার পার সেকেন্ড, 12 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? এখন তা দেখো এখানে আমার 4 রকমের ধরো মলিকুলের স্পিড আছে এখানে। এখন এখানে মোস্ট প্রবাবল ভেলোসিটি কোনটা? অর্থাৎ দেখো সব থেকে বেশি সংখ্যক অণু কোন ভেলোসিটি নিয়ে আছে? এই 9 মিটার পার সেকেন্ড। এখানে 9 উইল বি দ্য মোস্ট প্রবাবল ভেলোসিটি। এবার আমি একটা গুরুত্বপূর্ণ টপিক ডিসকাস করব, সেটা হচ্ছে ম্যাক্সওয়েল বোলজম্যান ভেলোসিটি ডিস্ট্রিবিউশন। ম্যাক্সওয়েলস বোলজম্যান
ভেলোসিটি ডিস্ট্রিবিউশন। তো কি ম্যাক্সওয়েল বোলজম্যান ভেলোসিটি ডিস্ট্রিবিউশনটা বুঝতে গেলে আমাকে দেখো একটা গ্যাস মলিকুলস আমরা জানি যে গ্যাসের অণুগুলি লিনিয়ারলি সকল দিকে চলাফেরা করতে পারে, রাইট? এখন ইন এভরি ডাইরেকশন, তাহলে তাই যদি হয় তাহলে তাদের মধ্যে নিজেদের মধ্যে বা পাত্রের দেওয়ালের সঙ্গে তারা অনবরত কি হচ্ছে, কলিশন হচ্ছে তাদের একটা, তাই না? এবার এই যে কলিশনটা হচ্ছে এর ফলে ওদের যে ভেলোসিটি, এই ভেলোসিটির একটা ডিস্ট্রিবিউশন থাকে। এই ডিস্ট্রিবিউশনটা বিজ্ঞানী ম্যাক্সওয়েল প্রথম বলেছেন 1860s-এ, যে এরকম কিছু অণু স্লোলি চলে, কিছু অণু স্পিডে চলে, এই ধরনের কথাগুলো কে বলেছে? প্রথম বিজ্ঞানী ম্যাক্সওয়েল। পরবর্তীকালে বিজ্ঞানী বোলজম্যান তার স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স দিয়ে এটাকে বোঝায় যে কি করে এর ম্যাথমেটিক্যাল একটা এক্সপ্রেশন খুঁজে পাওয়া যায়, সেই চেষ্টা করেন। তারপরে এই ম্যাক্সওয়েলের ইনটিউশন আর বোলজম্যানের এই ম্যাথমেটিক্যাল স্ট্যাটিস্টিক্যাল এক্সপ্রেশন, এই দুটো মিলিয়ে একটা ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন পরবর্তীকালে আবিষ্কৃত হয়। এই যে ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশনটা কি না, সাপোজ ধরো ম্যাক্সওয়েল এর যে ম্যাথমেটিক্যাল ফর্মুলা সেটা হচ্ছে, সাপোজ এখানে এফ ভি, আমি প্রত্যেকটা জিনিস এক্সপ্লেন করছি, এফ ভি ইজ ইকাল টু 4 পাই এম বাই 2 পাই কে টি টু দ্য পাওয়ার 3/2 ভি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এম ভি স্কোয়ার বাই 2 kt। ঠিক আছে? এখন কি এখানে এফ ভি জিনিসটা কি? তো এফ ভি হচ্ছে সাপোজ টু ভি প্লাস ডিভি, এই যে রিজিয়ন, এই রিজিয়নে কত ফ্র্যাকশন মলিকুলস, দ্যাট ইজ ডিএন বাই এন, কত ফ্র্যাকশন মলিকুলস আমার কি, কত ফ্র্যাকশন মলিকুলস আছে তাদের ভেলোসিটি, যে কত ফ্র্যাকশন মলিকুলসের ভেলোসিটি ভি থেকে ভি প্লাস ডিভির মধ্যে আছে, এইটাকে বোঝাই হচ্ছে ডিএন বাই এন দ্বারা। এখানে ভেলোসিটিটাকে আমি সি দিয়েছি, আর এখানে আমি এক্সপ্রেশনে এখানে ভি লিখলাম, তোমরা এখানে সি দিয়েও লিখতে পারো, একই ব্যাপার। এখন এখানে দেখো যে জিনিসটা আমি গ্রাফটাকে প্রথমে এক্সপ্লেন করি, সেটা কি করছে, এই যে এফ ভি অর্থাৎ ডিএন বাই এন, এটা ভার্সেস আমি প্লট করছি কি ভেলোসিটি ভি প্লট করছি। তো তখন দেখা যায় যে একটা এরকম গ্রাফ পাওয়া যায়। তো প্রথমত দেখো, তো বোঝো যে এই গ্রাফটা এরকম কেন হলো। এক্সপ্রেশনটা ভালো করে দেখো, এফ ভি ইজ ইকাল টু 4 পাই এম বাই 2 পাই কেটি টু দি পাওয়ার 3/2 ভি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এম ভি স্কোয়ার বাই 2 kt, রাইট? এখানে আমি ভি স্কোয়ারটাকে কাজ করি সি দিয়ে রিপ্লেস করে দিই, তাহলে তোমাদের বুঝতে বারে বারে গণ্ডগোল হবে না। সি, তাহলে এটা দাঁড়ালো। তাহলে দেখো এই যে ব্যাপারটা, এই যখন সি এর ভ্যালু প্রচণ্ড কম থাকে, সি এর ভ্যালু যখন তখন কম থাকে, তখন এই এফ সি এক্সপ্রেশনে সি স্কোয়ার টার্মটা প্রিডমিনেন্ট হয়। তার জন্যে গ্রাফটা কীরকম হয়, ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার মার্কা গ্রাফ, অর্থাৎ এরকমভাবে ইনক্রিজ করছে, ক্লিয়ার? তারপরে আস্তে 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 ভেলোসিটির মান যখন ইনক্রিজ করে গেল, তখন ই টু দি পাওয়ার মাইনাস এম সি স্কোয়ার বাই 2 kt, অর্থাৎ ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই যে এইরকম টাইপের একটা টার্ম, এই টার্মটার জন্য গ্রাফটা কীরকম হলো, গ্রাফটা এইভাবে এক্সপোনেনশিয়াল একটা ডিকে মার্কা একটা গ্রাফ চলে এলো, ক্লিয়ার? বুঝতে গেল? এই কারণে গ্রাফটা এরকম দেখতে হয়। এখন এই গ্রাফটা তো এরকম দেখলাম, গ্রাফটা দেখার পরে আমি যেটা দেখবো সেটা হচ্ছে, দেখো এখানে 3 ধরনের ভেলোসিটি আমরা আগে ডিসকাস করলাম, যে 3 ধরনের ভেলোসিটি সেইটা এখান থেকে কিভাবে পাওয়া যাচ্ছে। যে 3 ধরনের ভেলোসিটি এখানে পাওয়া যাচ্ছে, দেখো রুট মিন স্কোয়ার ভেলোসিটি, তার ভ্যালু, সেই ভেলোসিটির ভ্যালুটা কিন্তু সব থেকে বেশি। আচ্ছা, অ্যাভারেজ ভেলোসিটি, তার ভ্যালুটা হচ্ছে এরকম একটা জায়গাতে, হলো গ্রিন লাইন দিয়ে আমি দেখিয়েছি। আর আছে মোস্ট প্রবাবল ভেলোসিটি, এর ভ্যালুটা কোথায় না, এর ভ্যালুটা আছে এখানটায়। অর্থাৎ দেখো মোস্ট প্রবাবল ভেলোসিটি যেটা, স্বাভাবিকভাবেই সেই সংখ্যক অণুর সংখ্যা অনেক বেশি, এই জন্য এটাই হচ্ছে সব থেকে পিক। আচ্ছা, ভেলোসিটির মানটা কম কার থেকে, রুট মিন স্কোয়ার ভেলোসিটি থেকে মানটা কম, কিন্তু কি না আমার সেই ভেলোসিটিতে থাকা অণুর সংখ্যা সব থেকে বেশি, ক্লিয়ার? এখন আমি দেখাচ্ছি একটুখানি তোমাদেরকে, যে এই 3টে এক্সপ্রেশন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এগুলো কী করে এলো, এই 3টে এক্সপ্রেশন কী করে এলো। না কিছু না, আমরা একটু আগে ডিসকাস করলাম যে ম্যাক্সওয়েল বোলজম্যান যে ডিস্ট্রিবিউশন ফর্মুলা, সেখানে কি দেখলাম, এফ ভি ইজ ইকাল টু 4 পাই, আমি আরেকবার লিখছি, 2 পাই কে টি টু দ্য পাওয়ার 3/2 ভি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এম ভি স্কোয়ার বাই 2 kt। আমি আবার সি এম সি স্কোয়ার দিয়ে বলছি, ঠিক আছে? সি। এখন তাই যদি হয় তাহলে পরে তোমরা এক কাজ করো, এই যে অ্যাভারেজ ভেলোসিটি, অ্যাভারেজ ভেলোসিটি কী করে পাবে না, সি অ্যাভারেজ ইজিক্যাল টু পাবে, এখানে তুমি 0 টু ইনফিনিটি রেঞ্জে সি এফ সি ডিসির ইন্টিগ্রেশন করো, তাকে ডিভাইড করে দাও 0 টু ইনফিনিটি রেঞ্জে। এফসি যারা অঙ্কতে ভালো তারা এই ইন্টিগ্রেশনটা বাড়িতে বসে বসে করবে। এই যে এফসি ফাংশন, এই ফাংশনটার ভ্যালু এখানে বসিয়ে দিলে দেখবে এখানে সি অ্যাভারেজের যে মানটা চলে আসে, সেই মানটা চলে আসবে আপনার √8 kt বাই পাই এম, ক্লিয়ার? এখন যদি তোমার আরএমএস ভেলোসিটি বের করতে যাও, খুবই ইজি, আরএমএস ভেলোসিটি সি
আর এম এস রুট মিন স্কোয়ার, আমি রুট নেবো, কার রুট নেবো? মিন স্কোয়ার ভেলোসিটির। মিন স্কোয়ার ভেলোসিটি কোথায় জাস্ট থেকে সি স্কোয়ার এফ সি ডিসি, নিচে তো একই থাকবে, 0 to ইনফিনিটি এফ সি ডিসি। এই যে ইন্টিগ্রেশনটা, এই ইন্টিগ্রেশনটা করলেই তুমি টোটালটার উপর রুট আছে, তুমি আরএমএস ভেলোসিটি এখান থেকে পেয়ে যাবে। ক্লিয়ার, বোঝা গেল? আর তুমি যে মোস্ট প্রবাবল ভেলোসিটি তুমি যখন করবে, তখন মোস্ট প্রবাবল ভেলোসিটি করার সময় তুমি কি করবে না, এই যে এফসির যে এক্সপ্রেশনটা আছে এখানে তুমি ডিএফসি ডিসি এই ডিফারেন্সিয়েশনটা করে ডিএফসি ডিসি ইজিক্যাল টু 0 করবে। মোস্ট প্রবাবল, তুমি ম্যাথমেটিক্সে জানো যে মোস্ট প্রবাবিলিটি ম্যাক্সিমাম প্রবাবিলিটি বের করার নিয়মটাই হচ্ছে এটা, ডিএফসি ডিসি ইজিক্যাল টু 0 করবে, দিয়ে তুমি এখান থেকে পেয়ে যাবে কি না মোস্ট প্রবাবল ভেলোসিটি, অর্থাৎ সি মোস্ট প্রবাবলের ভেলোসিটি ভ্যালু পেয়ে যাবে তুমি মোস্ট প্রবাবল রুট ওভার 2kT/m। ক্লিয়ার? রুট ওভার 2kT/m, রুট ওভার 8kT/m। আর আরএমএস ভেলোসিটিটা আমরা কি পেলাম না, আরএমএস ভেলোসিটিটা আমরা পেয়েছি রুট ওভার 3kT/m। এখন এখান থেকে বিভিন্ন রকমের কোশ্চেন দেয়। কীরকম কোশ্চেন দেয় দেখো, তুমি তাহলে এই ভেলোসিটির যে তুমি তিনটে লাইন তুমি ভালো করে দেখো যে কার মান সব থেকে বেশি হয়, রুট মিন স্কোয়ার, তারপরে কি হয় অ্যাভারেজ, তারপরে কি হয় মোস্ট প্রবাবল ভেলোসিটি। এটা অনেক সময় অর্ডারটা দিয়ে কোশ্চেন হয়। আচ্ছা, এখানে মনে রাখার একটা কায়দা, এটা কিছুই না, আনসাইন্টিফিক একটা কায়দা আমি বলে দিচ্ছি, যেটা মনে রাখবে রাম, এই রাম কথাটা মনে রাখবে, রাম RAM, রাম। রাম মানে আর ফর রুট মিন স্কোয়ার, এ ফর অ্যাভারেজ, আর এম ফর মিন স্কোয়ার ভেলোসিটি। রাম নামটা আমাদের মনে রাখা খুব সহজ, এই জন্য রাম কথাটা মনে রাখলে পড়ি সব থেকে বেশি হয় কি রুট মিন স্কোয়ার, তারপর এ ফর অ্যাভারেজ, আর এম ফর মোস্ট প্রবাবল ভেলোসিটি। আচ্ছা, এখান থেকে অনেক সময় কি হয় জানো তো, তোমাদেরকে বলে দেবে যে তিনটে রেশিও, অর্থাৎ সি মোস্ট প্রবাবল ভেলোসিটি ইস টু সি অ্যাভারেজ ভেলোসিটি ইস টু সি আরএমএস ভেলোসিটি, তিনটে রেশিও কত হবে? দেখো রেশিও হবে স্বাভাবিকভাবে √2 ইস টু √8 pi ইস টু √3। এটা তোমার যদি ক্যালকুলেশন করা হয় অ্যাপ্রক্সিমেট এই ভ্যালুটা আমার মুখস্থ আছে, 1:1.128 ইস টু 1.225 এইটা হয়। ঠিক আছে? তাহলে RAM, তাহলে আর এর মান সব থেকে বেশি 1.225, তারপর 1.128, তারপর এটাকে 1। ক্লিয়ার? এই রেশিওটা অনেক সময় রেশিওটা তাদের কত হয় এখান থেকে প্রশ্ন হয়, তাদের অর্ডারটা থেকে প্রশ্ন হয়। ক্লিয়ার, বোঝা গেল? এইটা গেল আমার টোটাল RAM, অর্থাৎ এই তিন ধরনের ভেলোসিটির কথা, কিভাবে ভেলোসিটিগুলো এক্সপ্রেশনগুলো এলো সেগুলো আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিলাম। এখন আমি এই গ্রাফটা থেকে আমি আর দুটো জিনিস একটু ডিসকাস করব, সেটা হচ্ছে টেম্পারেচারের সঙ্গে সঙ্গে গ্রাফটা কীরকমভাবে চেঞ্জ হচ্ছে। দেখো এখানে দেখো, তুমি লক্ষ্য করো প্রথমে টেম্পারেচার, এই যে T1 T2 T3 তিনটে আমি ডিফারেন্ট কালার দিয়ে দেখিয়েছি। টেম্পারেচার যত বাড়ছে, এ দেখো টেম্পারেচার বাড়ার সঙ্গে সঙ্গে এর যেটা শীর্ষবিন্দু পিক পয়েন্ট, যেটা পিক পয়েন্ট কি হচ্ছে, পিক পয়েন্ট রাইট সাইডে সরে যাচ্ছে, এটার পিক পয়েন্ট এখানে, এটার পিক পয়েন্ট এখানে, এটার পিক পয়েন্ট এখানে, অর্থাৎ রাইট সাইডে সরে যাচ্ছে, রাইট? তাহলে টেম্পারেচার বাড়লে পরে কি হচ্ছে, মোস্ট প্রবাবল যে ভেলোসিটি সেই ভেলোসিটির মান বৃদ্ধি পাচ্ছে, কিন্তু ওই ভেলোসিটিতে আছে এরকম অণুর সংখ্যা কিন্তু কমছে, এইরকম ওই ভেলোসিটিতে আছে এরকম অণুর সংখ্যা কিন্তু কমছে। এখন টেম্পারেচার বাড়লে আর যদি লক্ষ্য করে দেখো, এই যে এর মধ্যভাগ যেটা লেখচিত্রে যেটা মধ্যভাগ, সেটা কি হচ্ছে, এক্সপান্ড করছে, রাইট না? মধ্যভাগ যেটা কি হচ্ছে, সেটা হচ্ছে এক্সপান্ড করছে। এর মানেটা কি, মধ্যভাগ এক্সপান্ড করার মানে হচ্ছে যে নিম্ন বেগ সম্পন্ন অণুর সংখ্যা কিন্তু হ্রাস পাচ্ছে। এই দেখো, এই জোনটা হচ্ছে নিম্ন বেগ সম্পন্ন অণুর, তাই তো? নিম্ন বেগ সম্পন্ন অণুর সংখ্যা এখানে এরকম ছিল, এখানে এতটুকু, এখানে এত আরো কম। নিম্ন বেগ সম্পন্ন অণুর সংখ্যা কমছে, আর উচ্চ বেগ সম্পন্ন অণুর সংখ্যা কি হচ্ছে, উচ্চ বেগ সম্পন্ন অণুর সংখ্যা বাড়ছে, তাই তো? তাহলে এখানে নিম্ন বেগ সম্পন্ন অণুর সংখ্যা হ্রাস পায়, আর উচ্চ গতিবেগ সম্পন্ন অণুর সংখ্যা কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। দেখো এটা এখানে এরকম, এটা এখানে এরকম, এটা এখানে এরকম, একটা উচ্চ বেগ সম্পন্ন অণুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ক্লিয়ার? এবারে এই যে এর আন্ডারে এই যে ব্রাউন যে লাইনটা আছে T1 টেম্পারেচার, লো টেম্পারেচারের আন্ডারে যে এরিয়াটা আছে, গ্রিন টেম্পারেচার গ্রিন লাইনের আন্ডারে যে এরিয়াটা আছে, আবার রেড কাপ T3 টেম্পারেচারে যে কাপটা পেয়েছি তার আন্ডারে যে এরিয়াটা আছে, প্রত্যেকের ক্ষেত্রে এরিয়াটা কিন্তু সমান। এরিয়াটা সমান হবে না কেন? আমার নাম্বার অফ গ্যাস মলিকুলস তো সমান, এটা টোটাল নাম্বার অফ গ্যাস মলিকুলসকে ডিনোট করছে এরিয়াটা। ক্লিয়ার হলো, বোঝা গেল? এইটা হচ্ছে আমার টেম্পারেচারের সঙ্গে রিলেশনশিপ। আচ্ছা, এবার দেখো M1 M2 M3 মানে তিনটে একই গ্যাসের ক্ষেত্রে, এই তিনটে ডিফারেন্ট গ্যাস নিয়েছি, সেম টেম্পারেচারটাকে আমি এখানে কনস্ট্যান্ট রেখে দিচ্ছি। ক্লিয়ার? তখন কি হবে আমার চেঞ্জটা, তখন dN/n ভার্সেস C যদি আমি প্লট করি, দেখো নির্দিষ্ট টেম্পারেচার যদি তুমি নেওয়া হয়, তাহলে যেটার মলিকুলার ওয়েট হাই, কার মলিকুলার ওয়েট আমি ধরে নিয়েছি M1, এটা হাই, তাহলে যার মলিকুলার ওয়েট হাই সেক্ষেত্রে গ্যাসের মোস্ট প্রবাবল ভেলোসিটির কিন্তু ভ্যালুটা হচ্ছে কম।
আস্তে আস্তে কম। কেন আমি জানি, আমরা যে যে এক্সপ্রেশনগুলো যখন দেখছিলাম তখন দেখতে পাচ্ছিলাম যে কি না মোস্ট প্রবাবল ভেলোসিটি হোক বা যে কোনো কিছু ইজ প্রপোর্শনাল টু রুট ওভার 1/m, দেখছিলাম না 1/m, অর্থাৎ এখানে কি হচ্ছে না যত আমার এবার দেখ যত হালকা গ্যাসের ক্ষেত্রে M1 আর M2 দুটোর মধ্যে হালকা গ্যাস কোনটা? M2, কারণ M2 মানটা কম, M1 ইজ গ্রেটার দ্যান M2 বলে ধরে নিয়েছি। হালকা গ্যাস যদি হয় তাহলে দেখো এর যে পিক পয়েন্টটা কোন দিকে মুভ করছে? হালকা গ্যাস যদি হয় তাহলে পিক পয়েন্টটা মুভ করছে ডান দিকে, রাইট সাইডে মুভ করছে। ক্লিয়ার? এইটাই হচ্ছে আণবিক ভরের সঙ্গে অর্থাৎ মলিকুলার মাসের সঙ্গে আমার কিভাবে এই dn/n অর্থাৎ এই যে গ্রাফটা কিভাবে রিলেটেড হয়, এইটা হচ্ছে এখান থেকে বোঝানো হলো। এই টপিক্সটা খুবই ইম্পর্টেন্ট। এই টপিক্স থেকে বিভিন্ন জায়গায় প্রচুর প্রশ্ন হয়, এটা তোমরা একটু ভালো করে করবে এবং এখান থেকে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ।